রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। আল জাজিরার পর এবার জামাত ইসলামী নিয়ে সারা জাগানো রিপোর্ট করল বিবিসি। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তালেবানদের হামলায় পাকিস্তানের সেনা কর্মকর্তা নিহত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ধেয়ে আসছে বিপর্যয় ভারতের অর্থনীতিতে। আল জাজিরার পর এবার বাংলাদেশের জামাতি ইসলামী নিয়ে আলোচিত একটি রিপোর্ট করেছে লন্ডনের বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। বুধবার সকালে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি আওয়ামী লীগের স্থান পূরণের চেষ্টা করছে। ছাত্রদের নতুন দল এনসিপির অভিজ্ঞতা কম, তাই অনেকে এখন জামাতের প্রতি ঝুঁকে পড়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে দলটি আকস্মিক গতি লাভ করেছে এবং দেশটির তরুণ প্রজন্ম 1971 সালের অতীত ভুলে জামাতের দিকে ঝুঁকে পড়েছে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, হাসিনার পতনের পর তরুণ সমাজ সহ বাংলাদেশের সাধারণ মানুষ যে ধরনের বাংলাদেশ চেয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সে আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বিবিসিকে কথা বলেছেন রাহাত হোসেন। বিবিসির খবরে বলা হয়েছে, রাহাত হোসেন একা নন, তার মতো আরও অনেক তরুণ এখন জামাত ইসলামীর দিকে ঝুঁকে পড়েছে। কারণ তাদের মতে জুলাই বিপ্লবের পর আহত ও শহীদদের পরিবারের জন্য অনেক কিছু করেছে জামাত। রাহাত হোসেন 24-এর জুলাই বিপ্লবের দেশব্যাপী খুবই আলোচিত এক বীর। 2024 সালের 20 জুলাই হাসিনা বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ির কাজলায় পুলিশ খুব কাছ থেকে একের পর এক গুলি করে হত্যা করে ইমাম হাসান তাইম ভুইয়া নামের একজন কলেজ ছাত্রকে। পুলিশের গুলি চলা অবস্থায় নিজের জীবনের মায়া ত্যাগ করে আহত বন্ধু ইমাম হাসানকে টেনে নিয়ে যেতে দেখা যায় একটি ছেলেকে। সেই ভিডিও ভাইরাল হয় সারা দেশে। যে ছেলেটি আহত ইমাম হাসানকে টেনে নিয়ে যায়, তিনি ছিলেন রাহাত হোসেন। বিবিসি রাহাতের সাক্ষাৎকারে প্রকাশ করেছে জামাত সংক্রান্ত খবরে। বিবিসির খবরে বলা হয়েছে, রাহাত বর্তমানে জামাত দ্বারা আকৃষ্ট। বিবিসির খবরে বলা হয়েছে, জামাতে ইসলামী বাংলাদেশের অনেক পুরনো একটি দল, কিন্তু তত জনপ্রিয় ছিল না। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে দলটি আকস্মিক গতি লাভ করেছে। দলটির বিরুদ্ধে 1971 সাল ঘিরে যেসব অভিযোগ রয়েছে, তরুণ প্রজন্ম তা আমলে নিচ্ছে না। তারা মনে করছে বর্তমান জামাত আর 1971 সালের জামাত এক নয়। বর্তমান জামাত তাদের দৃষ্টিতে অনেক আধুনিক একটি দল। বর্তমান যে তরুণ প্রজন্ম 12 ফেব্রুয়ারি ভোট দেবে, তাদের সবার জন্ম 1971 সালের পর এবং তারা আগের জামাতের সাথে বর্তমান জামাতের পার্থক্য করতে সক্ষম। নতুন প্রজন্ম পুরনো চিন্তায় আটকে থাকতে রাজি নয়। তারা বর্তমানকে দেখে বিচার করে এবং সিদ্ধান্ত নেয়। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বিবিসিকে বলেছেন, তাদের প্রধান লক্ষ্য ক্ষমতায় গেলে ঘুষ দুর্নীতি বন্ধ করা এবং মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, গৌরবময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষ 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অভাবনীয় বিজয় তরুণ প্রজন্মকে জামাতের প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে প্রচণ্ড ভূমিকা পালন করেছে। রাহাত হোসেন বিবিসিকে বলেছেন, তারা যে বাংলাদেশ চেয়েছিলেন তা তারা আজও পাননি। তারা নতুন একটি নির্বাচিত সরকারের কাছ থেকে সেটা প্রত্যাশা করেন। রাহাত হোসেন বলেছেন, তেঁতুল গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করা যায় না। বুধবার পাকিস্তানে তালেবানদের হামলায় নিহত হয়েছেন পাকিস্তান আর্মির একজন ক্যাপ্টেন। বুধবার খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তান আর্মির উপর হামলা চালায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান। তেহরিক-ই-তালেবান পাকিস্তান হলো আফগানিস্তানের তালেবানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী। তারা আফগানিস্তানের মতো পাকিস্তানেও তালেবানি শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে। বুধবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়েকটি শহরে হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করেছে পাকিস্তান আর্মি। বৃদ্ধি করা হয়েছে সেনার সংখ্যা। বিদ্রোহী বেলুচিস্তান লিবারেশন আর্মির পুনরায় হামলা বন্ধে পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার বেলুচিস্তান লিবারেশন আর্মি একযোগে হামলা চালায় 12টি শহরে। এতে 280 জন পাকিস্তানি সেনা ও পুলিশের সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী সংস্থাটি। তবে পাকিস্তান আর্মি স্বীকার করেছে, বিদ্রোহীদের হামলায় সেনাসহ অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পাকিস্তান আর্মি দাবি করেছে, বুধবার পর্যন্ত তারা 3 শতাধিক ভারতপন্থী বিদ্রোহীদের
হত্যা করেছে অভিযান চালিয়ে। পাকিস্তানের অভিযোগ, বেলুচিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে ভারত ও আফগানিস্তানের তালেবান সরকার। এমনকি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CAI এর সাথে জড়িত বলে অভিযোগ অনেক বিশ্লেষকের। যুক্তরাষ্ট্র একদিকে গোপনে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে, অপরদিকে আবার সন্ত্রাস দমনের নামে পাকিস্তান সেনাবাহিনীর সাথে একসাথে কাজ করছে। এটা হলো পাকিস্তানে তাদের কার্যক্রম চালু রাখার এক হীন কৌশল। টাইমস অফ ইসলামাবাদের এক খবরে বলা হয়েছে, ভারতের সাথে ইসরায়েলও জড়িত পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের পেছনে। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে বুধবার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে স্পষ্ট করে বলেছেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে না বিশ্বকাপে। পাকিস্তান এই বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। তিনি বলেন, ICC-কে ব্যবহার করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবিচার করেছে এবং এক্ষেত্রে পাকিস্তান পুরোপুরি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। শাহবাজ শরীফ বলেন, ক্রিকেট হলো খেলার মাঠ, রাজনীতির মাঠ নয়, কিন্তু ভারত ক্রিকেটকে ব্যবহার করছে রাজনীতির হাতিয়ার হিসেবে। ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন মহল আশা করেছিল পাকিস্তান হয়তো শেষ মুহূর্তে খেলায় রাজি হবে। ভারতের বিভিন্ন গণমাধ্যম কয়েকদিন ধরে লিখেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে পাকিস্তান বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষে দাঁড়িয়েছে। সে কারণে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে তারা তাদের সিদ্ধান্ত বদল করতে পারে। কিন্তু শাহবাজ শরীফ বুধবার জানিয়ে দিলেন, তারা ভারতের বিরুদ্ধে খেলবে না আসন্ন বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন বাণিজ্য চুক্তি ঘিরে বড় ধরনের বিপদের মুখে ভারতের জ্বালানি, কৃষি সহ সার্বিক অর্থনীতি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক ও জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। আর এ জ্বালানি তেল তারা মূলত আমদানি করে বিভিন্ন আরব দেশ থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমিয়ে দেয় রাশিয়া। আর ভারত এ সুযোগ গ্রহণ করতে আরব দেশ থেকে জ্বালানি তেল কেনা কমিয়ে রাশিয়া থেকে ব্যাপকভাবে জ্বালানি তেল কেনা শুরু করে। 2025 সালের মাঝামাঝি ভারত রাশিয়া থেকে দৈনিক 20 লাখ ব্যারেল জ্বালানি তেল কেনে। তবে ট্রাম্প প্রশাসনের চাপে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দৈনিক 11 লাখ ব্যারেলে। এভাবে ভারত পরিণত হয় রাশিয়ার দ্বিতীয় জ্বালানি তেল ক্রেতায়। এবার ট্রাম্পের রোশনল থেকে বাঁচতে ভারতকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা পুরোপুরি বন্ধ করতে হবে। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে তাকে ফোন দিয়ে বাণিজ্য চুক্তির ব্যাপারে অনুরোধ করেন। বাণিজ্য চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিতেও রাজি হয়েছেন মোদী। ট্রাম্প বলেন, আমাদের শর্ত অনুযায়ী ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে ভারতের আরোপিত শুল্ক শূন্যের কোঠায় নামিয়ে আনবে। বিনিময়ে ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা 50% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হবে। ট্রাম্প বলেন, ভারত কেবল রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না, বরং তাদেরকে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল কিনতে হবে। ট্রাম্পের এই ঘোষণার পর দেউলিয়া হওয়ার পথে ভারতের বিভিন্ন জ্বালানি তেল আমদানিকারক প্রতিষ্ঠান, কারণ তারা দীর্ঘ প্রায় 4 বছর ধরে 30% কম দামে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে রমরমা ব্যবসা করেছে। রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত জ্বালানি তেল কিনে রিফাইন করে উচ্চ দামে বিক্রি করেছে ইউরোপে। এবার ট্রাম্পের কারণে সে ব্যবসা পুরোপুরি বন্ধ হচ্ছে। অপরদিকে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে আবার ফিরে যেতে পারছে না তাদের পুরনো আরব দেশগুলোতে, কারণ ট্রাম্পের শর্ত অনুযায়ী তাদেরকে এখন ভেনিজুয়েলা থেকে উচ্চ মূল্যে কিনতে হবে যুক্তরাষ্ট্রের কোম্পানি উত্তোলিত জ্বালানি তেল। একদিকে উচ্চ মূল্য, অপরদিকে দীর্ঘ পরিবহন খরচ, সব মিলিয়ে ভারতের জ্বালানি খাতে অশনি সংকেত দিচ্ছে। আর জ্বালানি খাতে বিপর্যয় মানে সার্বিকভাবে বিপর্যস্ত হবে দেশটির অর্থনীতি। তবে ভারতের আশা, যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে একবারে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না। ভারত ট্রাম্প প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছে রাশিয়া বিশ্বের অন্যতম জ্বালানি তেল বিক্রেতা। আকস্মিক আন্তর্জাতিক বাজারে রাশিয়ার জ্বালানি তেল বিক্রি বন্ধ করলে গোটা বিশ্বে এর নেতিবাচক প্রভাব পড়বে। তবে ডোনাল্ড ট্রাম্প ভারতের এই যুক্তি কতটা মানবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ ক্ষমতা গ্রহণের শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কর্তা ব্যক্তিরা ভারতের প্রতি সুর চড়া করে বলেছে তাদেরকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা সম্পূর্ণ বন্ধ করতে হবে, কারণ ভারতের কারণে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যাচ্ছে না। ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে পুতিনকে নগদ অর্থ তুলে
ঠেলে দিচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। ভারতকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়াকেও শাস্তি দিতে চায় একই সঙ্গে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারতের কৃষি পণ্যের বাজারেও অবাধে প্রবেশের অধিকার দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশটির কৃষিখাত। কিন্তু ভারতের এছাড়া আর করার কিছু নেই, কারণ এটি না করলে একের পর এক ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞায় লণ্ডভণ্ড হয়ে যাবে দেশটি। চীনের প্রেসিডেন্ট শি জিন ও পুতিন বুধবার টেলিফোনে কথা বলেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার চমৎকার আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য, জ্বালানি, তাইওয়ান, ইরান, রাশিয়া এবং ইউক্রেন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি। ট্রাম্প লিখেছেন, চীনের সাথে এবং শি জিনপিং এর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, আর এই সম্পর্ক এমনই হওয়া উচিত। আগামী এপ্রিল মাসে ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। দুই দেশের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, দক্ষিণ চীন সাগরের মালিকানা ও তাইওয়ান ইস্যু নিয়ে। এরই মধ্যে দুই পক্ষ চেষ্টা করছে যাতে ট্রাম্পের বেইজিং সফর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। টেলিফোনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে বলেছেন, তাইওয়ানকে আধুনিক সমরাস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাইওয়ান। তাইওয়ান চীনের অংশ এবং চীন অবশ্যই সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা প্রশ্নে কোনো ছাড় দেবে না, আর তাইওয়ানকে চীন থেকে আলাদা হতে দেবে না। গত ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $11 বিলিয়ন সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। সাইফ আল ইসলাম গাদ্দাফি ছিলেন লিবিয়ার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে জটিল, বিতর্কিত ও দ্বৈত চরিত্রের একজন রাজনীতিক। একদিকে তিনি ছিলেন মুয়াম্মার গাদ্দাফির উত্তরসূরি হিসেবে বিবেচিত আধুনিক মনস্ক ও পশ্চিমমুখী সংস্কারের প্রতীক। অন্যদিকে তিনি জড়িয়ে পড়েছিলেন 2011 সালের রক্তক্ষয়ী দমনপীড়ন, যুদ্ধাপরাধের অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মতো গুরুতর অধ্যায়ের সঙ্গে। তার জীবন কেবল একজন ব্যক্তির উত্থান পতনের কাহিনী নয়, বরং আধুনিক লিবিয়ার রাষ্ট্র গঠনের ব্যর্থতা, আন্তর্জাতিক হস্তক্ষেপ, আরব বসন্তের বিপর্যয় এবং ক্ষমতার উত্তরাধিকার রাজনীতির এক জটিল প্রতিফলন। 1972 সালে জন্ম নেয়া সাইফ আল ইসলাম ছিলেন মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় পুত্র। ছোটবেলা থেকেই তিনি অন্য ভাইদের তুলনায় আলাদা হিসেবে পরিচিত ছিলেন। যেখানে গাদ্দাফির শাসন ব্যবস্থা ছিল কট্টর, কর্তৃত্ববাদী এবং অস্বচ্ছ, সেখানে সাইফ আল ইসলাম নিজেকে উপস্থাপন করেছিলেন শিক্ষিত, যুক্তিবাদী এবং সংস্কারমুখী একজন নেতা হিসেবে। তিনি পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় গড়ে ওঠেন এবং দীর্ঘ সময় ইউরোপে কাটান। এই আন্তর্জাতিক পরিবেশই তাকে বাবার কঠোর ভাবমূর্তির বিপরীতে এক ধরনের গ্রহণযোগ্য মুখ হিসেবে গড়ে তোলে। 2000-এর দশকের শুরুতে লিবিয়া যখন দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল, তখন সাইফ আল ইসলাম হয়ে ওঠেন এই কূটনৈতিক অভিযানের মুখ্য চালক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা, ক্ষতিপূরণ চুক্তি এবং কূটনৈতিক পুনর্মিলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লকারবি বিস্ফোরণ, বার্লিন নাইট ক্লাবে হামলা এবং ইউটিএ ফ্লাইট 772 এর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে ক্ষতিপূরণ আলোচনায় তার উপস্থিতি তাকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলে। এসব উদ্যোগে তিনি এমন একজন নেতার ভাবমূর্তি নির্মাণ করেন যিনি পুরনো শত্রুতা ভুলে বাস্তববাদী সমঝোতার পথে হাঁটতে আগ্রহী। একই সময় তিনি গাদ্দাফি ইন্টারন্যাশনাল চ্যারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে মানবাধিকার, নাগরিক সমাজ ও সংস্কারের কথা বলতে শুরু করেন। রাজনৈতিক বন্দীদের মুক্তি, সংবাদ মাধ্যমের ওপর কিছুটা স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি লিবিয়ার ভেতরে এক নতুন প্রত্যাশার জন্ম দেন। অনেক লিবীয়, বিশেষ করে শহুরে মধ্যবিত্ত ও তরুণ প্রজন্ম তাকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখতে শুরু করে। পশ্চিমা বিশ্লেষকরাও তাকে প্রায়ই রিফর্মার প্রিন্স বলে আখ্যা দেন। এই ভাবমূর্তির চূড়ান্ত প্রতীক ছিল তার শিক্ষা। 2008 সালে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা, যা শুনতে একজন আধুনিক গণতান্ত্রিক চিন্তাবিদের মতোই মনে হয়। কিন্তু এখানেও বিতর্ক ছিল। এলএসই পরে সমালোচনার মুখে পড়ে গাদ্দাফি পরিবারের সঙ্গে আর্থিক সম্পর্ক রাখার জন্য, বিশেষ করে সাইফ আল ইসলামের ফাউন্ডেশনের কাছ থেকে বড় অঙ্কের অনুদান গ্রহণের কারণে। ফলে তার একাডেমিক সাফল্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে এবং এটি তার দ্বৈত চরিত্রের আরেকটি দিক উন্মোচন করে।
এই সংস্কারবাদী মুখোশের আড়ালেই ছিল ক্ষমতার উত্তরাধিকার রাজনীতি। মুয়াম্মার গাদ্দাফি কখনো আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ঘোষণা না করলেও বাস্তবে সাইফ আল ইসলামই ছিলেন সবচেয়ে সম্ভাব্য উত্তরাধিকারী। সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা এবং গোত্রভিত্তিক রাজনীতিতে তিনি সরাসরি প্রভাবশালী না হলেও রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক ও কূটনৈতিক স্তরে তার অবস্থান ছিল শক্ত। অনেকের মতে গাদ্দাফি তার শাসন ব্যবস্থাকে ধীরে ধীরে রূপান্তরিত করে ছেলের হাতে তুলে দেওয়ার পরিকল্পনায় করছিলেন। এইসব হিসাব নিকাশ ভেঙে পড়ে 2011 সালের আরব বসন্তের ঢেউয়ে। তিউনিসিয়া ও মিশরের পর লিবিয়াতেও যখন গণবিক্ষোভ শুরু হয় তখন সাইফ আল ইসলাম প্রথমে মধ্যস্থতার ইঙ্গিত দিলেও খুব দ্রুত তিনি কঠোর অবস্থানে চলে যান। তার টেলিভিশন ভাষণ, যেখানে তিনি গৃহযুদ্ধ ও রক্তপাতের হুমকি দেন, সেই সংস্কারবাদী ভাবমূর্তিকে মুহূর্তের মধ্যে ভেঙে দেয়। এই সময় তার বিরুদ্ধে সহিংস দমন পীড়নে সরাসরি ভূমিকা রাখার অভিযোগ ওঠে। বিক্ষোভ দমনে গাদ্দাফি বাহিনীর নৃশংসতা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং সাইফ আল ইসলামকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের তালিকায় অন্তর্ভুক্ত করে। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই পর্যায়ে এসে সাইফ আল ইসলাম আর সংস্কারক নন, বরং একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী হিসাবে পরিচিত হতে শুরু করেন। ন্যাটো হস্তক্ষেপ লিবিয়ার সংকটকে আরও গভীর করে তোলে। 2011 সালের মার্চে ন্যাটো বিমান হামলা শুরু হলে গাদ্দাফি শাসনের পতন অনিবার্য হয়ে ওঠে। জুন মাসে সাইফ আল ইসলাম ঘোষণা দেন যে তার বাবা নির্বাচনে যেতে প্রস্তুত এবং পরাজিত হলে ক্ষমতা ছাড়বেন। এই প্রস্তাবকে অনেকেই শেষ মুহূর্তের কূটনৈতিক চাল হিসেবে দেখেন, যা ন্যাটো প্রত্যাখ্যান করে। যুদ্ধ চলতেই থাকে এবং শেষ পর্যন্ত অক্টোবরে সিরতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। বাবা ও ভাইয়ের মৃত্যুর পর সাইফ আল ইসলাম আত্মগোপনে চলে যান, কিন্তু নভেম্বর 2011 সালে তিনি জিনতান অঞ্চলে ধরা পড়েন। এখান থেকেই শুরু হয় তার দীর্ঘ বন্দী জীবন ও আইনি জটিলতা। আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে হেগে বিচারের জন্য চাইলেও লিবিয়ার নতুন কর্তৃপক্ষ দাবি করে যে তারা নিজ দেশেই বিচার করবে। এই দ্বন্দ্ব লিবিয়ার বিচার ব্যবস্থার দুর্বলতা ও আন্তর্জাতিক ন্যায় বিচারের সীমাবদ্ধতাকে স্পষ্ট করে। জিনতানে আটক অবস্থায় সাইফ আল ইসলামের বিচার শুরু হয়, কিন্তু তিনি ত্রিপোলির আদালতে সরাসরি হাজির হতে পারেননি। ভিডিও লিঙ্কের মাধ্যমে শুনানি হয়। 2015 সালে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই রায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেক মানবাধিকার সংগঠন বলেছিল এটি ন্যায় বিচারের চেয়ে প্রতিশোধের রাজনীতি বেশি প্রতিফলিত করেছে। একই সময়ে আন্তর্জাতিক অপরাধ আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখে, ফলে তার আইনি অবস্থান আরো জটিল হয়ে ওঠে। 2017 সালে পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষ ঘোষিত এক সাধারণ ক্ষমার আওতায় জিনতানের একটি মিলিশিয়া তাকে মুক্তি দেয়। তবে এই মুক্তি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না এবং তিনি এখনও আইসিসির চোখে পলাতক আসামি রয়ে যান। মুক্তির পর দীর্ঘ সময় তিনি প্রকাশ্যে আসেননি। এই নিঃশব্দ সময়টা তার রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্গঠনের প্রস্তুতির পর্ব। 2021 সালে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি আবারও আলোচনায় ফিরে আসেন। সেখানে তিনি লিবিয়ার বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে নির্বাচন ভীত বলে অভিযুক্ত করেন এবং নিজেকে দীর্ঘদিন আড়াল রাখার কৌশল ব্যাখ্যা করেন। তার বিখ্যাত মন্তব্য, ধীরে ধীরে ফিরতে হয় স্ট্রিপ টিজের মতো, এটি প্রমাণ করে যে তিনি রাজনীতির মনস্তত্ত্ব ভালোভাবেই বোঝেন। একই বছরের নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নিবন্ধন করেন, যা গাদ্দাফিপন্থী শিবিরে নতুন করে আশার আলো সঞ্চার করে। তার এই প্রত্যাবর্তন প্রমাণ করে যে লিবিয়ার সমাজ এখনও পুরোপুরি গাদ্দাফি অধ্যায় অতিক্রম করতে পারেনি। গৃহযুদ্ধ, বিভক্ত প্রশাসন এবং নিরাপত্তাহীনতার মধ্যে অনেক লিবীয় স্থিতিশীলতার স্মৃতি খুঁজে ফেরে। সাইফ আল ইসলাম সেই স্মৃতিরই প্রতীক হয়ে ওঠেন। যদিও তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে, তবুও কিছু জনগোষ্ঠী তাকে সম্ভাব্য ঐক্যবদ্ধ নেতা হিসেবে দেখতে শুরু করেন। এই দ্বৈততা, একদিকে অভিযুক্ত অপরাধী, অন্যদিকে সম্ভাব্য ত্রাতা, সাইফ আল ইসলামের রাজনৈতিক পরিচয়ের মূল বৈশিষ্ট্য। তার জীবন দেখায় কিভাবে একটি রাষ্ট্রের ভাঙনের মধ্যে ব্যক্তিগত রাজনৈতিক পুঁজি নতুনভাবে গড়ে ওঠে। তার হত্যার খবর, যা পশ্চিম লিবিয়ার জিনতানে ঘটেছে বলে দাবি করা হচ্ছে, যদি সত্য হয় তবে এটি লিবিয়ার অস্থির রাজনীতিতে আরেকটি রক্তাক্ত অধ্যায় যোগ করবে। সাইফ আল ইসলামের মৃত্যু কেবল একজন ব্যক্তির অবসান নয়, এটি গাদ্দাফি
গাদ্দাফি উত্তরাধিকার রাজনীতির সম্ভাব্য চূড়ান্ত পর্ব। তার জীবনের প্রতিটি ধাপে যে দ্বন্দ্ব, বিতর্ক ও বৈপরীত্য ছিল তা লিবিয়ার রাষ্ট্র ও সমাজের ভেতরের গভীর সংকটেরই প্রতিফলন। তিনি কখনো সংস্কারের প্রতীক, কখনো দমন পীড়নের মুখ, কখনো আন্তর্জাতিক কূটনীতিক, কখনো যুদ্ধাপরাধের অভিযুক্ত। এই কারণেই সাইফ আল ইসলাম গাদ্দাফি শুধু একজন ব্যক্তি নন, তিনি লিবিয়ার আধুনিক ইতিহাসের এক জীবন্ত উপমা। পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা সমীকরণে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল খাত্তাকের ঢাকা সফর এবং এর আগে 28 অক্টোবর পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর কেবলমাত্র আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব পেরিয়ে সম্পর্ক পুনর্গঠনের একটি সচেতন প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এই সফরগুলোর মাধ্যমে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক সেমিনার, অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে সামরিক সহযোগিতা জোরদারের যে আলোচনা হয়েছে তা দক্ষিণ এশিয়ার বিদ্যমান শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাস অত্যন্ত জটিল ও আবেগপূর্ণ। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও ভৌগোলিক বিচ্ছিন্নতা, ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং রাজনৈতিক বৈষম্য পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে গভীর ফাটল তৈরি করে। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই যুদ্ধের স্মৃতি, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বহু দশক ধরে দুই দেশের সম্পর্কের একটি ভারী বোঝা হয়ে গিয়েছিল। স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও বিশ্বাসের ঘাটতি ও ঐতিহাসিক ক্ষত পুরোপুরি সারেনি। এই পটভূমিতে সাম্প্রতিক সামরিক যোগাযোগ বিশেষ তাৎপর্য বহন করে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ তার সামরিক কৌশলে ভারত, চীন ও কিছু পশ্চিমা দেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সাধারণত সীমিত ও সতর্ক পর্যায়ে ছিল, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এই অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হওয়ার পর বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে কিছু পুনর্বিন্যাস শুরু করেছে। শেখ হাসিনাকে ভারত ঘনিষ্ঠ এবং পাকিস্তান বিরোধী হিসেবে দেখা হতো, বিশেষ করে 1971 সালের যুদ্ধাপরাধ ইস্যুতে তার কঠোর অবস্থানের কারণে। তার সরকারের পতনের কারণে সেই নীতিগত কঠোরতা কিছুটা শিথিল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা, বঙ্গোপসাগরে অবস্থান এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থানের কারণে বাংলাদেশ আঞ্চলিক রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রভাব বিস্তার বা অন্তত সম্পর্ক উন্নয়ন ইসলামাবাদের জন্য কৌশলগত সুবিধা বয়ে আনতে পারে। বিশেষ করে যখন ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক বর্তমানে শীতল, তখন পাকিস্তান এই সুযোগ কাজে লাগাতে চাচ্ছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের সাম্প্রতিক অবনতি এই পুরো সমীকরণের কেন্দ্রে রয়েছে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া ঢাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে। অনেকেই এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ হিসেবে দেখছেন। সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্যহীনতা, পানি বন্টন ইস্যু এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে আগে থেকেই যে অসন্তোষ ছিল, সাম্প্রতিক ঘটনাবলীর ফলে তা আরও তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে বিকল্প অংশীদার খোঁজার চেষ্টা করছে, যার মধ্যে পাকিস্তান একটি সম্ভাব্য হলেও সংবেদনশীল বিকল্প। সামরিক সহযোগিতার দিকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি কেবল প্রতিরক্ষা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং আস্থার একটি গভীর স্তর নির্দেশ করে। যৌথ প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী কৌশলগত ধারণা, সন্ত্রাসবাদ দমন অভিজ্ঞতা, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের অভিজ্ঞতা এবং আধুনিক যুদ্ধকৌশল বিনিময়ের সুযোগ পাবে। পাকিস্তানি সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞ। অন্যদিকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ অবদানকারী দেশ হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই দুই ধরনের অভিজ্ঞতার বিনিময় উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে।
তবে এই ঘনিষ্ঠতার পথ মোটেও সহজ নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখনও 1971 সালের স্মৃতি অত্যন্ত সংবেদনশীল বিষয়। যুদ্ধাপরাধের বিচার, শহীদ পরিবারগুলোর অনুভূতি এবং মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর যে কোনো উদ্যোগকে বিরোধী রাজনৈতিক শক্তি বা নাগরিক সমাজের একটি অংশ সন্দেহের চোখে দেখতে পারে, বিশেষ করে যদি পাকিস্তান অতীতের ভূমিকার জন্য আনুষ্ঠানিক ক্ষমা বা দায় স্বীকারের প্রশ্নে কোনো অগ্রগতি না দেখায়, তাহলে এই সম্পর্ক দীর্ঘমেয়াদে জনসমর্থন পেতে বাধাগ্রস্ত হতে পারে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিও এই সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। দেশটি বর্তমানে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ইসলামাবাদের জন্য কূটনৈতিক সাফল্য হিসাবে উপস্থাপন করা হলেও বাস্তবে সহযোগিতা কতটা গভীর হবে তা নির্ভর করবে পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সক্ষমতার উপর। সামরিক পর্যায়ে সম্পর্কে এগিয়ে গেলেও বিনিয়োগ ও জনগণের পর্যায়ে যোগাযোগ বাড়াতে না পারলে এই সম্পর্ক সীমিতই থেকে যেতে পারে। আঞ্চলিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা উপেক্ষা করা যায় না। বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই চীনের ঘনিষ্ঠ অংশীদার এবং বেইজিং দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তারে আগ্রহী। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশের অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ এই ত্রিপাক্ষিক সম্পর্ককে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা চীনের কৌশলগত স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হতে পারে, বিশেষ করে যদি এটি ভারতের প্রভাবের পাল্টা ভারসাম্য তৈরি করে। তবে বাংলাদেশ বরাবরই চেষ্টা করেছে কোনো একক শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল না হতে, তাই এই ভারসাম্য রক্ষা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারতের প্রতিক্রিয়া এই পুরো প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা। নয়াদিল্লি ঐতিহাসিকভাবে বাংলাদেশে তার প্রভাব ধরে রাখতে চায় এবং পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য অস্বস্তিকর হতে পারে। যদিও সামরিক সহযোগিতা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও এটি যদি গভীরতর হয় তাহলে ভারত তার কূটনৈতিক ও অর্থনৈতিক নীতিতে পরিবর্তন আনতে পারে। সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য সুবিধা বা আঞ্চলিক প্রকল্পে ভারতের অবস্থান কঠোর হতে পারে, যা বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো এই নতুন ঘনিষ্ঠতা তার জাতীয় স্বার্থ রক্ষায় কতটা সুরক্ষা দিতে পারবে। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি নির্ধারণে স্বাধীন, কিন্তু বাস্তব ভূ রাজনীতিতে প্রতিবেশী শক্তিগুলোর প্রতিক্রিয়া বিবেচনা করা অপরিহার্য। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সমর্থক নয়, বরং এটি একটি বহুমুখী কূটনীতির অংশ হতে পারে। তবে এই ভারসাম্য রক্ষা করতে না পারলে বাংলাদেশ অপ্রয়োজনীয় চাপের মুখে পড়তে পারে। দীর্ঘমেয়াদে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে কয়েকটি মূল বিষয়ের উপর। প্রথমত, অতীতের অমীমাংসিত ইস্যুগুলো কতটা বাস্তববাদী ও সংবেদনশীলভাবে মোকাবেলা করা যায়। দ্বিতীয়ত, সামরিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক কতটা বিস্তৃত করা যায়। তৃতীয়ত, আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার সক্ষমতা। সাম্প্রতিক সফর ও আলোচনাগুলো একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, কিন্তু এই অধ্যায় কতটা স্থায়ী ও গভীর হবে তা নির্ভর করবে উভয় দেশের রাজনৈতিক প্রজ্ঞা, কৌশলগত ধৈর্য এবং জনগণের অনুভূতির প্রতি সম্মানের ওপর। সব মিলিয়ে বলা যায়, লেফটেন্যান্ট জেনারেল খাত্তাকের সফর এবং তার আগে জেনারেল সাহির শামসাদ মির্জার ঢাকা সফর কেবল সামরিক ক্যালেন্ডারের একটি ঘটনা নয়, বরং দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনীতির একটি প্রতিফলন। 1971 সালের রক্তাক্ত বিভাজনের পর অর্ধ শতাব্দীর বেশি সময় পেরিয়ে দুই দেশ আবার নতুনভাবে একে অপরের দিকে তাকাচ্ছে। এই দৃষ্টিভঙ্গি যদি বাস্তববাদ, পারস্পরিক সম্মান ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে পরিচালিত হয়, তবে তা শুধু পাকিস্তান ও বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।